নমস্কার শ্রোতা বন্ধুরা, কৃষ্ণার কথনিকাতে আপনাদের স্বাগত। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পরিবেশনা। খবরের কাগজের পাতায় প্রায়শই আমাদের চোখে পড়ে নিরুদ্দেশের বিজ্ঞাপন। সাধারণত দেখা যায় কোনো একজনের এই হঠাৎ হারিয়ে যাবার পেছনে কিছু কারণ থাকে, যেমন ধরুন অপহরণ, দুর্ঘটনা, মানসিক অসুস্থতা, অর্থনৈতিক সংকট অথবা কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকা। এই ধরনের ঘটনা পরিবারে গভীর প্রভাব ফেলে এবং তাদের জীবনের ছন্দকে পুরোপুরি এলোমেলো করে দেয়। নিখোঁজ ব্যক্তির সন্ধানে দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়েও আশানুরূপ ফল না পেয়ে মানসিকভাবে পরিবার ভেঙে পড়ে এবং তাদের কষ্ট অসহনীয় হয়ে ওঠে। আজ এমনই একটি গল্প নিয়ে এলাম, প্রেমেন্দ্র মিত্রর ছোট গল্প নিরুদ্দেশ। দিনটা ভারী বিশ্রী। শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধহয় নাই। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না, কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? কি? আজকের কাগজে একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। সোমেশ কোনো কৌতূহলী প্রকাশ করিল না। যেমন বসিয়াছিল তেমনি উদাসীনভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে, আর সমস্তই নিশ্চল স্তব্ধ। বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে। নেহাত কিছু একটা করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনেই আরম্ভ করিলাম, নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রে এই ব্যাপারটা কি হয় জানো তো? ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন, এমন তিনি প্রায়ই করে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করছেন, কোথায় গেলেন বাবু, তোমার গুণধর পুত্রটি? লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেরাপেরিতে টাকা কটা বের করে দিয়েছেন, সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না, চুপ করে থাকেন। বাবা বলে যান, এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না, আরবারে তো ফেল করে মাথা কিনেছেন, এবারও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি। পয়সাগুলো আমার খোলামকুচি কিনা, তাই নবাবপুত্র যা খুশি তাই করছেন। দূর করে দেব, এবার দূর করে দেব। এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত, কিন্তু ঠিক সেই সময়ে গুণধর পুত্রের প্রবেশ। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না, নিজের কাছে মান রাখবার জন্যেও কিছু বলতে হয়। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন,
আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো? পরে বললেই তো হতো। বাবা এবার মার উপর মারমুখী হয়ে ওঠেন। তোমার আশকারাতেই তো উচ্ছন্নে গেছে, মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে। মা আঁচলে চোখ মোছেন। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। পরের দিন ভয়ানক কাণ্ড। মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি। আজকের দিনেও বিছানা থেকে উঠবেন বলে মনে হয় না। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? গৃহিণীকে ধমক দিয়ে বলেন, মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। বাবা এবার দাঁত খিঁচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান। তাও গেলে তো বাঁচতাম, এবেলাই দেখো সুরসুর করে আবার ফিরে আসবে। এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায়? মা এবার অশ্রুসিক্ত স্বরে বলেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে। কি করে বসে আমার তাই ভয়। হ্যাঁ ভয়। তোমার ছেলে কিছুই করেনি গো, কিচ্ছু করেনি। দিব্যি আছে কোন বন্ধুর বাড়ি, অসুবিধা হলেই এসে দেখা দেবে। মার কান্না তবু থামে না। কি রকম অভিমানী জানো তো। বিরক্ত হয়ে বাবা বেরিয়ে যান। সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর। ছেলে ফেরেনি। মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছেন। না, আর থাকতে দিলে না, এ অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল। কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না। খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন, আপনাদের কাগজে এই খবরটা বের করতে চাই। নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বলেন, খবর? কেন? আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন রামযাত্রা বার করছি? বাবা একটু হতবম্ব হয়ে এবার অসহায়ভাবে চারিদিকে তাকান। পাশের যে ভদ্রলোকটির মুখ দেখে রূঢ় প্রকৃতির মনে হয়েছিল, তিনি সহানুভূতির স্বরে বলেন, আহা, কি করছো? ভদ্রলোক কি বলতে চান শুনুই না। বসুন বসুন আপনি। বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসার পর তিনি বলেন, হ্যাঁ, কি খবর বলছিলেন? আগে ঠিক খবর নয়, এইটুকু বিজ্ঞাপন। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? কপি এনেছেন? বাবা আরও বিমূঢ়ভাবে বললেন, আগে ঠিক বিজ্ঞাপন নয়, এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। তাকে আর কথা শেষ করতে হয় না। টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও বুঝেছি, নিরুদ্দেশ। তা কি দেবেন? চেহারার বর্ণনা না ফিরে আসার অনুরোধ? বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বলেন, হ্যাঁ আগে হ্যাঁ, ফিরে আসার অনুরোধ। ওর মা বড় কান্নাকাটি করছে। বুঝেছি। রাগারাগি করে গিয়েছে বুঝি? ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন, দিন, লিখে দিন। লিখে? বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। ভদ্রলোক দয়াপরবশ হয়ে বললেন, আচ্ছা, আমরা লিখে দেবক্ষণ। আপনি শুধু নামটামগুলো দিয়ে যান। পরিচয় ইত্যাদি দিয়ে যাওয়ার সময় বাবা অনুরোধ করেন,
একটু ভালো করে লিখে দেবেন। ওর মা কাল থেকে জল গ্রহণ করেনি। সে বলতে হবে না, এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন, কিন্তু অশ্রুসজল বিজ্ঞাপন বার হবার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির। অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না, সে বাড়িতে থাকতে আসেনি, শুধু একবার চলে যাবার আগে তার গোটা কত বই নিয়ে যেতে এসেছে। এবার মার ক্রুদ্ধস্বর শোনা যায়, তা যাবি বই কি, অমনি কুলাঙ্গার তো তুই হয়েছিস। কোনো ছেলে যেন আর বকুনি খায় না, উনি একেবারে পীর হয়েছেন। কাল সারা রাত দু চোখের পাতা এক করেননি, তাই জানিস? ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয়। উনি তেজ করে চলে যাবেন। বাবা এবার ভেতরে ঢুকে মৃদুস্বরে বলেন, আহ, আর বকাবকি কেন? তুমি থামো, অত আদর ভালো নয়। একটু বকুনি খেয়েছেন বলে ছেলে বাড়ি থেকে চলে যাবে, এত বড় ওর আস্পর্ধা। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই। সোমেশের সিগারেটটা তখন শেষ হইয়াছে। এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না। একবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় নাই। একটু বিরক্ত স্বরে বলিলাম, কি হয়েছে তোমার বলো তো? মিছিমিছি আমি একলা বুকে মরছি। সে কথার কোনো উত্তর না দিয়া সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটাইয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের অবশিষ্টটুকু ফেলিয়া দিল। তারপর বলিল, তুমি জানো না, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। তা থাকে যে আমি অস্বীকার করছি না, কখনো কখনো সত্যি যে যায় সে আর ফেরে না। সোমেশ একটু হাসিয়া বলিল, না, তা বলছি না। ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। আমি উৎসুকভাবে তাহার দিকে চাহিয়া বলিলাম, তার মানে? শোনো বলছি। বাহিরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে। কাচের শার্সির ভিতর দিয়া বাহিরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে। মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি। পুরানো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো, তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে একটা সম্পূর্ণ কাহিনী যেন জানা যায়। মনে হয় ছাপার লেখায় কান পাতলে সত্যি যেন কাতর আর্তনাদ শোনা যাবে। সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের। প্রথম দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য। অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভেতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝানো যায় না। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতন খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল। তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত, তবু ধীর ও শান্ত। শোভন, ফিরে এসো, তোমার মা শয্যাগত। তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? বিজ্ঞাপন
তারপরেও কিন্তু থামল না। পিতার স্বর ভারী হয়ে আসছে, যেন মনে হলো যেন গলাটা ধরা। শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। কিন্তু শোভনের হৃদয়ে বুঝি এতে গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলছে, শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নাই। এবার তার স্বরে কাতরতা, শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা। শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে? এসো, আর আমাদের দুঃখ দিও না। বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল, তারপর একেবারে গেল বদলে। আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নেই, সাধারণ একটি বিজ্ঞপ্তি মাত্র। এই ধরনের, এই চেহারার, এই বয়সের একটি ছেলে, আজ 1 বৎসর তার কোনো সন্ধান নেই। সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। পুরস্কারের পরিমাণ ক্রমশ বাড়তে লাগলো খবরের কাগজের পাতায়। দোহারা ছিপছিপে একটি বছর 16-17 ছেলে, পরিচয় চিহ্ন ঘাড়ের কাছে, ডান কানের কাছে একটি বড় জরুল। জীবিত না মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে, তাহলেও পুরস্কার পাওয়া যাবে। সোমেশ চুপ করিল খানিকক্ষণের জন্য। জলের ছাটে শাঁসির কাজ একেবারে ঝাপসা হইয়া গেছে। ঘরের ভিতর ঠান্ডায় মনে হইতেছে একটা কম্বল টম্বল জড়াইতে পারিলে ভালো হয়। বলিলাম, এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান। আসল ব্যাপারের কিছু জানো নাকি? জানি। শোভনকে আমি জানতাম। সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ। ছুতোটা যা হোক কিছু হলেই হলো। পৃথিবীতে 2-1টা লোক আসে জন্ম থেকে একেবারে নির্লিপ্ত মন নিয়ে। তারা ঠিক কঠিন হৃদয় নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত। পিচ্ছল হলে তারা কোথাও ধরা পড়ে না, কিছুই তাদের মনে দাগ দিতে পারে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজের বিজ্ঞাপন সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করেনি। কোনোদিন চোখে পড়েছিল হয়তো, তারপর অনায়াসে সেগুলো গেছিল ভুলে। বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়ত, তার ভিতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ। অন্য কেউ যাই ভাবুক, সে নিজেকে একটি ছোট্ট সংসারের আদরের ছেলে হিসেবে শুধু ভাবতে পারেনি। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে। ক্লান্তভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি। হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। শোভনের চেহারার বদলে হঠাৎ একদিন দেখা গেল, শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না? তিনি শুধু তোমারই নাম করছেন এখনো? রে 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 না রে। তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। প্রায় 2 বৎসর তখন কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির
তার দেশে। একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে, সে কথাটা আগে বলিনি। শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়, সম্পন্ন বললেও তাদের ঠিক বর্ণনা করা হয় না। তাদের প্রাচীন জমিদারি অনেক দুর্দিনের ভেতর দিয়ে এসেও তখন তেমন ক্ষয় পায়নি। শোভনই তার একমাত্র উত্তরাধিকারী। সোমেশ একটু থামিতেই আমি বলিলাম, যাক, শেষটুকু আর না বললেও চলবে, বুঝতে পেরেছি। সোমেশ একটু হাসিয়া কোনো উত্তর না দিয়া বলিয়া চলিল, 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের উপর তখন পড়েছে। 2 বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা সে আশঙ্কা করেনি। শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকছিল। প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়েব মশাই। কাকে চান? শোভন হেসে বললে, কাউকে না, বাড়িতে যেতে চাই। নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তারপর একটু স্মিতহাস্যে বললেন, ওহো, কিন্তু তাড়াতাড়ি কেন? আসুন, বারবাড়িতে একটু বিশ্রাম করুন। শোভন অবাক হয়ে বললে, সে কি, কি হয়েছে নায়েব মশাই? না না, হয়নি কিছু। মা ভালো আছেন? শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল। নায়েব মশাই তেমনি অদ্ভুত হাসি হেসে বললেন, ভালো আছেন বই কি, আসুন আসুন আমার সঙ্গে। শোভন তবু বললে, কিন্তু ভেতরে গেলেই তো হয়। নায়েব মশাই একটু যেন কঠিন স্বরে বললেন, না, হয় না, আপনি আমার সঙ্গে আসুন। শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় এবার নায়েব মশাইকে অনুসরণ করে বারবাড়িতে গিয়ে উঠল। 2 বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। পুরনো সরকার তাদের নেই, নতুন 2টি লোক সেখানে বসে খাতা লিখছে। তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হল। নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে দিয়ে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন, ইনি ভেতরে যেতে চাইছেন। শোভনের কাছে নায়েব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো। খাজাঞ্চি মশাই নাকের উপরকার চশমাটা একটু আঙ্গুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললে, ও, ইনি আজই এসেছেন বুঝি? হ্যাঁ, এই মাত্র। শোভন এবার অধীরভাবে বলে উঠল, আচ্ছা, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কি কিছু হয়েছে? বাবা কেমন আছেন? চারিধারের সবকটা দৃষ্টি তার উপর অদ্ভুতভাবে নিবদ্ধ। খানিকক্ষণ সকলেই নীরব। তারপর নায়েব মশাই বললেন, তাঁরা সবাই ভালো আছেন, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠল। কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললুম। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার দিকে সামান্য একটু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন, দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে ফল হবে না কিছু। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল। সে বিস্মিত ভীত কণ্ঠে বললে, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? আমি শোভন, বুঝতে পারছেন না? আমি শোভন। নায়েব মশাই এবার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে
তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। তারই একটা পুরনো ফটো, সাধারণভাবে তোলা, এখন অস্পষ্ট হয়ে এসেছে একটু। নায়েব মশাই বললেন, চেনেন একে? শোভন বিস্মিত কণ্ঠে বললে, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে আপনারাই মিলিয়ে। না, এ অসহ্য। চুলগুলো মুঠো করে ধরে সে বসে পড়ল। নায়েব মশাই তার সঙ্গে বসে বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরো দুজনের সঙ্গে ছিল, মায় জরুল পর্যন্ত। আমাদের এ নিয়ে গন্ডগোল করতে মানা আছে, আমরা কিছু হাঙ্গামা করব না, আপনি এখন চলে যেতে পারেন। শোভন উদ্ভ্রান্তভাবে সকলের দিকে চেয়ে দেখলে সকলের দৃষ্টিতে অবিশ্বাস। কাতরভাবে বললে, একবার শুধু আমি মা বাবার সাথে দেখা করব, আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন। নায়েব মশাই হতাশভাবে হাতের ভঙ্গি করে বললেন, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। শোভন এই অবস্থাতে না হেসে পারলে না, বললে, কেমন করে মারা গেল? তার কণ্ঠস্বরের বিদ্রূপ উপেক্ষা করে নায়েব মশাই বললেন, মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে, নাম ধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছে। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনা আমাদের সঙ্গে মিলে গিয়েছে। শোভন এর পর কি করত বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরুচ্ছেন। মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এতটু সাদৃশ্য হতে পারে সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি। তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে। সকলে কিছু বুঝে উঠবার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল। নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিলে তখন সে বাবার কাছে উপস্থিত হয়েছে। বাবা! বৃদ্ধ থমকে দাঁড়ালেন। সে মুখের বেদনাময় বিমূঢ়তা শোভনের বুকে ছুরির মতো বিঁধল। বাবা, আমায় চিনতে পারছো? বৃদ্ধ স্খলিত পদে একবার এগিয়ে আবার থমকে গেলেন। প্রবল ভাবাবেগ তার বার্ধক্যের শিথিল মুখকে বিকৃত করে দিচ্ছে। তখন নায়েব মশাই ও কর্মচারীরা এসে পড়েছেন। বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন, কে? নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন, না, কেউ না, সেই সেবারের মতো, এই নিয়ে 3 বার হলো। একজন কর্মচারী বললে, আমরা আসতে দিইনি, হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে। বৃদ্ধ তাকে থামিয়ে বললেন, কিছু বলো না, চলে যেতে দাও। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতরভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন। শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নায়েব মশাই তাকে কি বলছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি। কখন সে আবার
বারবাড়িতে এসে বসেছে তাও তার মনে নেই। আচ্ছন্নতা তার কাটল খানিক বাদে। ভেতর বাড়ি থেকে একজন কর্মচারী নায়েব মশাইকে এসে কি বলছে। নায়েব মশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না। না, এইবার বোঝা যাচ্ছে। নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট। কণ্ঠস্বরে তার মিনতি। শোভনকে একটা কাজ করতে হবে। বাড়ির কর্ত্রী মুমূর্ষু। ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, তাকে কিছু জানানো হয়নি। এখনো তিনি তাকে দেখবার আশা করে আছেন। সেই জন্যেই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পাচ্ছেন না। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। মুমূর্ষুর নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না। হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে। মৃত্যুপথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্যে জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন। তার এতে কোনো ক্ষতি নেই। নায়েব মশাই নোটের তারাটা শোভনের হাতে গুজে দিলেন। সোমেশ চুপ করিল। খানিকক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। আমি অবশেষে বলিলাম, সোমেশ, তোমার কানের কাছে একটা জরুল আছে। সোমেশ হাসিয়া বলিল, সেই জন্যেই গল্প বানানো সহজ হলো। কিন্তু কেন বলা যায় না, শীতের বাদলের এই শীতল প্রায়ান্ধকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্তি হইল না।